আমরা বীরভূম বলতে এতদিন অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডলের চিত্র দেখেছি, কিন্তু ঠিক সরকার পাল্টে যেতেই যে চিত্রটা পরিষ্কার, বীরভূমে দুধকুমার মণ্ডল, ধ্রুব সাহা এরা যে রাজত্বটা করেছে বা এরা যেভাবে লড়াই করেছে, সেই লড়াইয়ের পিছনে একজন ব্যাকবোন হিসেবে কাজ করেছে। সেই ব্যাকবোন কে? উদয় শঙ্কর ব্যানার্জি, যিনি সাংগঠনিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখেছেন। আজ তার সঙ্গে সেই আলোচনা করব যে সরকারে আসার, বিজেপিকে বীরভূমের মতন জায়গায় আনার যে কারিগর বা বীরভূমের মতন জায়গায় বিজেপিকে আনার যে লড়াইটা কতটা কঠিন ছিল, বা অন্যান্য দিক থেকে কিভাবে বীরভূমে বিজেপিকে এস্টাবলিশ করতে চাইছেন তারা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উদয় শঙ্কর ব্যানার্জি, বিজেপির বীরভূমের জেলা সভাপতি। নমস্কার উদয়দা। উদয়দা, আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলকে আপনি এখন কি, মানে জাস্ট অনুব্রত মণ্ডলকে একটা শব্দে ব্যাখ্যা করুন। ছাগল। কেন এরকম কেন? মানে অনুব্রত মণ্ডল তো দোর্দণ্ড প্রথম নেতা ছিল, এখন ছাগল কেন? ছাগলকে ছাগল বলাই ভালো। ছাগল যদি পুলিশের ব্যবস্থাপনায় নিজেকে বাঘ সিংহ ভাবতে লাগে তাহলে তো মুশকিলের ব্যাপার। আমাদের কাছে পুলিশও নেই, আমাদের কাছে কোনো প্রশাসনও নেই। তার কারণ একটাই, ভারতীয় জনতা পার্টি দল দলের মতো চলে, সরকার সরকারের মতো চলে। আর বিগত সরকার বিগত দল সব মিলেমিশে এক ছিল, সেই জন্য ছাগল নিজেকে সিংহ ভাবত। না, একটা প্রশ্ন কিন্তু রয়েছে, যেটা উদয়দা, যে এমএলএ বা সাংগঠনিক দিক থেকে যারা পদে রয়েছেন এই সরকারের আমলে 100 দিন পার হওয়ার পর এটা কি কখনো মনে হচ্ছে বা কোথাও মনে হচ্ছে যে সরকার আলাদা এবং সংগঠন আলাদা, এবং সেই দিক থেকে যদি দেখা যায় সরকার এবং সংগঠনকে ভাগ করতে গেলে সংগঠন যারা করে তাদের জন্য একটু সমস্যা নয় কি? ভারতীয় জনতা পার্টিতে সংগঠনই সর্বশেষ কথা। সরকারের যারা আছেন তারাও সংগঠনের ব্যক্তিত্ব। তারা সংগঠন থেকেই উঠে সরকারের বডির পার্ট হয়েছেন। কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমএলএ আছেন। পুরো সিস্টেমটাই সংগঠন থেকেই উঠে আসা। তো আমাদের ভারতীয় জনতা পার্টিতে যে শিক্ষা সংস্কৃতি, সংগঠনই শেষ কথা। কিন্তু সংগঠনের নিয়মে চলবে, সরকার সরকারের নিয়মে চলবে। শুধুমাত্র সংগঠন এবং সরকার দুয়ের মধ্যে লিয়াজও থাকবে, একে অপরের পরিপূরক, একে অপরকে সহযোগিতা করবে। কিন্তু সংগঠন সরকারের কাজে হস্তক্ষেপ করবে না। না, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বীরভূম একটা বড় জায়গা ছিল, তোলাবাজের জায়গা, পাথর, গরু, বালি সব দিক থেকে বীরভূম ছিল নম্বর 1, এবং রাজস্বর দিক থেকে পিছিয়ে ছিল, এবং বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ এসেছে। এইবার সংগঠনের একেবারে চূড়ান্ত পর্যায় থেকে আপনার কি মনে হয় এই যে জায়গাগুলো বন্ধ করা সম্ভব সংগঠনের তরফে? সংগঠনের পক্ষ থেকে তখনই বন্ধ করা সম্ভব যদি সরকার সহযোগিতা করে। বিগত সরকার সহযোগিতা করেনি। বিগত সরকারই তোলাবাজ শিখিয়েছে, কাটমানি শিখিয়েছে, সিন্ডিকেট শিখিয়েছে। বর্তমান সরকার তোলাবাজি হাটিয়ে দিয়েছে, সিন্ডিকেট একদম তুলে দিয়েছে, কাটমানি তো একদমই নেই দূর দূরান্ত পর্যন্ত। তার কারণ হচ্ছে পাথর শিল্প। দেখুন, বিগত মে 2025 পাথর থেকে ডিসিআর বাবদ সরকার পেয়েছে 15 কোটি, জুন 2025 পেয়েছে 18 কোটি। এইভাবে আমাদের কাছে গ্রাফ আছে। সেই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে জুন 2026, আপনারাও জানেন যে কোনো মাসে 70, কোনো মাসে 75, কোনো মাসে 76। তাহলে এই যে ব্যবধান, গতবারেও, গত দিনেও, গত সরকারের আমলেও ডিসিআর ছিল, এই সরকারের আমলেও ডিসিআর আছে। শুধু সৎ ভাবনা আর সৎ ইচ্ছা যদি কোনো সরকারের থাকে তো তাহলে এই ধরনের কালেকশন ডিসিআর থেকে সরকার নিজে করতে পারত। কিন্তু বিগত সরকার সেখানে এজেন্সি বসিয়েছিল। তার কারণ একটাই, যে 75-25 এই কেষ্টমণ্ডলের মারফত এই টাকাটা পুরোটাই শান্তিনিকেতন কালীঘাটে যেত, আর যত সামান্য টাকা টুলু মণ্ডল সরকারকে দিত। আর পুরোটাই টুলু মণ্ডলের একদম র্যাকেটের মাধ্যম দিয়ে, সিন্ডিকেটের মাধ্যম দিয়ে কেষ্টমণ্ডলের মারফত এই টাকা ওপরে যেত। আর দেখুন, বর্তমান সরকার সে পুরো সরকারি ব্যবস্থাপনায় সেই ডিসিআরের টাকা তুলছে। এখানে কিন্তু কোনো সংগঠনের নেতৃত্ব বলুন, কোনো
সরকারি এমএলএ আমলা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কাউরির কোনো হস্তক্ষেপ নেই। সরকার তার নিজের ব্যবস্থাপনায় এই ডিসিআর কালেকশন করছে বলেই আজকে প্রায় 100 কোটি ছুঁই তার কালেকশন, এবং আমরা নিশ্চিত এবং আশাবাদী এই কালেকশন আমরা 100 কোটি টাকার উপরে নিয়ে যাব, কোনোরূপ কোনো সিন্ডিকেট কাটমানি দুর্নীতি ছাড়াই। না, একটা এই যে সিন্ডিকেট বা দুর্নীতি, এই প্রশ্ন যদি ওঠে তাহলে টিআরডি এর যে দুর্নীতি, এটা তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, এবং এই মুহূর্তে রামপুরহাটের যে প্রাক্তন বিধায়ক এবং তিনি প্রাক্তন মন্ত্রী বটে, ডেপুটি স্পিকারও, তাকে চলে যেতে হলো, এবং এই যে তার মৃত্যু, তার এই মৃত্যুর রহস্যজনক মৃত্যু, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা বীরভূম জেলার নক্ষত্র পতন বলে আমরা মনে করি। কারণ উনি সজ্জন ব্যক্তি, কলেজের প্রফেসর, খুব গুণীজন ব্যক্তি ছিলেন সমাজের। উনি রাজনীতিটা করতেন প্রথম থেকে, আমরা ছোট থেকেই দেখে এসেছি উনি ডানপন্থী সংগঠন থেকেই উঠে এসেছেন, ছাত্র রাজনীতি থেকে। আজকে বিষয় হলো উনি সুসাইড করেছেন, এটা আমাদের কাছেও দুর্ভাগ্য, কিন্তু এই বিষয়ের ওপরে দেখতে হবে। দেখুন, পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর, ফরেন্সিক টিম পাঠিয়েছে, যে ঘরে যে কার্যালয়ে ওনাদের যেখানে উনি সুসাইড করেছেন সেখানে অনেক কিছু নমুনা গতকাল না পরশু সংগ্রহ করেছে। এটা সরকার বিশেষভাবে নজর দিয়ে দেখছে যে এই ধরনের ওনাকে কেউ কিছু করেছে কিনা, কেউ কিছু থ্রেট দিয়েছে কিনা, কেউ কোনো অপমানজনক কথা বলেছেন কিনা। ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে ওনার কাছে কোনো দিন কোনোরূপ, ওনাকে বীরভূম জেলার পক্ষ হইতে কোনো দিন কোনো ধরনের আচরণ ওনাকে খারাপ করা হয়নি। এবং আমাদের সম্মানীয় বিধায়ক, রামপুরহাট বিধানসভার সম্মানীয় ধ্রুব সাহা, উনি জেতার পর ওনার বাড়িতে গেছেন, ওনাকে সম্মান জানিয়ে এসেছেন, ওনাকে মিষ্টিমুখ করে এসছেন এবং ওনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে এসছেন। এরপরও যে উনি কেন কিভাবে সুসাইড করলেন, কেনই বা করলেন? না, কিন্তু আমার একটা প্রশ্ন এইখানেই আমি আপনাকে আটকাবো, সেটা হচ্ছে যে টিআরডি এর দুর্নীতির প্রসঙ্গ কিন্তু তিনি তার যে নোট তিনি লিখে গিয়েছিলেন, যদিও ফরেন্সিকে সেটা প্রমাণ হয়নি, কাল লেখা নোট, সেই নোটে কিন্তু টিআরডি এর দুর্নীতির কথা বলা ছিল, এবং তিনি পরিষ্কার করে বলছেন টিআরডি এর দুর্নীতিতে তিনি যুক্ত নন, এবং এই গোটা দুর্নীতি হয়েছে তিনি রুখতে পারেননি। সেইটা নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন করছি। দেখুন, এখানে টিআরডিএ আর মন্দির দুটোই সমর্থক, একে অপরের সাথে পরিপূরক। এবং এখানে যে লজগুলো হয়েছে, যেমন গত পরশু একটা লজে ইনসিডেন্ট ঘটেছে, 15টা লজ সরকার থেকে বন্ধ করে দিয়েছে। তো প্রত্যেকটা লজে এনকোয়ারি হওয়া দরকার, যে এখানে অগ্নি নির্বাপক আছে কিনা, এই ধরনের লাইসেন্স আছে কিনা, লিগেল কিনা। আর বাকি তো দুর্নীতি তো টিআরডিএতে হয়েছে, এটা তো সত্য। তো তার জন্য বীরভূম জেলা প্রশাসন সেটা বিশেষভাবে খতিয়ে দেখছে। এবং দেখুন, এখানে আরও অনেকের নাম যেগুলো মিডিয়াতে আসছে না, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে সুকুমার মুখার্জি। তিনি যেভাবে মন্দির এবং টিআরডিএকে কুক্ষিগত করে রেখেছিল, এবার কতটা আশিসবাবু জানতেন এটাও কিন্তু বিচার বিবেচনার মধ্যে আসা উচিত, এবং প্রশাসনিকভাবে সেটাও বেরিয়ে আসা উচিত। মানে একটা শিক্ষক, যিনি প্রফেসর, ভদ্রলোক, তাকে এই দুর্নীতির মধ্যে হয়তো নিয়ে আসা হচ্ছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক, আসা উচিত নয়। আর পুরোটাই তৃণমূল কংগ্রেসে, আমরাও জানি, আমরাও দেখেছি, পুরোটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব বা এমএলএ বা এই ধরনের ডেপুটি স্পিকার ছিলেন, ওনার হাতে পুরোটা ছিল না। কেন, যদি থাকতো তাহলে প্রফেসর ব্যক্তি, একজন সজ্জন ব্যক্তি, আশা করি এই ধরনের দুর্নীতি করতেও দিতেন না। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি যেখানে আগাগোড়ায় দুর্নীতিতে যুক্ত, সেখানে কাউরির কিছু করার থাকে না। আমার মনে হয় এই ধরনের সুকুমার মুখার্জির মতন যারা আছেন তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। মানে একে আনলে, এখানে আমরা দেখেছি বিগত দিনে শ্মশানের যে ওনারা করতে যাচ্ছিলেন ইললিগেল কনস্ট্রাকশন, সেখানে আমরা বাধা দিতে গেছিলাম, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি। কিন্তু এই সুকুমার মুখার্জি, সুকুমার পান্ডা বিভিন্নভাবে যা সম্পত্তি করেছেন এই মন্দিরকে সামনে রেখে এবং টিআরডিএকে সামনে রেখে, এগুলোকেও তদন্তের মধ্যে এনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। আমি যদি এখন জাম্প কাট করি 2018 যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বা তার সমসাময়িক সময়, আমি দেখব বীরভূমে এক সময় বিরোধীদের কোনো জায়গা ছিল না। বিরোধীরা আসন দিতে পারতেন না, সেটা পঞ্চায়েত হোক, জেলা পরিষদে হোক, ত্রিস্তরীয় নির্বাচনে কোনোভাবে তো আসন দিতে পারতেনই না। এবং বহু ক্ষেত্রে যারা কিনা ভোটে দাঁড়াতেন বিধানসভা নির্বাচনে, তারাও প্রাণ সংশয়ে ভুগতেন যে ভাই আমাদের কি হবে।
ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে বীরভূমে রাজত্ব করছে বিজেপি, এবং এই রাজত্ব সাংগঠনিকভাবে কিভাবে আরও বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন এই উদয়বাবু, সেইটা আমার তার কাছে শেষ প্রশ্ন হবে। ধরুন, ভারতীয় জনতা পার্টিতে সংগঠনই শেষ কথা বলে, এবং এই যে সংগঠন বীরভূম জেলার যে 1948টা বুথ, ইলেকশনের আগে পর্যন্ত আমরা 1400 বুথ কভার করতে পেরেছি। 1400 বুথে আমাদের কমিটি, সাংগঠনিকভাবে যে কমিটি করার কথা সেই কমিটি আমাদের আছে। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল, আমরা প্রদেশ নেতৃত্বের কথা অনুযায়ী নির্দেশ মতো আমরা কাজ করি। এখানে ওয়ান ম্যান আর্মি বা ওয়ান ম্যানের পার্টি নয়। তো সেই জন্য আমরা আশাবাদী, এবং যথেষ্টই আশাবাদী যে আমরা 1948টা বুথেই যে আমাদের বীরভূম সাংগঠনিক জেলা মোরারই থেকে দুবরাজপুর পর্যন্ত বীরভূম লোকসভার যে 1948টা বুথ, সেই 1948টা বুথেই আমরা শক্ত সংগঠন করব, এবং আগামী যে মিউনিসিপ্যাল ইলেকশন, সেই যে মিউনিসিপ্যাল ইলেকশনের যে ভোট, এবং সেখানে আমরা 100-এ 100, আজকের দিনে বলে রাখছি 100-এ 100 মিউনিসিপ্যাল ইলেকশন আমরা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমাদেরই কাউন্সিলর জিতবে। এই 1948টা বুথ, আপনার কি মনে হয় এই বুথগুলোতে সব থেকে ভালো সংগঠন আপনাদের তৈরি হয়েছে এই মুহূর্তে, অন্তত বীরভূমের ক্ষেত্রে? দেখুন, এই মুহূর্তে মানুষের যে আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছে, তার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিছিল মিটিংয়ে আপনারা দেখেছেন, সে তিরঙ্গা যাত্রা হোক, যেখানে 25,000 লোক নিজেদের ব্যবস্থাপনায় নিজেরা উৎসাহী হয়ে আসছে। তো স্বাভাবিকভাবে এটাও পরিলক্ষিত হচ্ছে, দৃষ্টি আমাদেরও আকর্ষণ আছে ওইদিকে, যে প্রত্যেকটা জায়গায় আগের থেকে সংগঠন অনেকটাই বেড়েছে। তো আগামী দিনেও এই সংগঠন আরও সুচারুরূপে সাংগঠনিক স্তরে সেই সংগঠন আমরা বাড়াবো, এবং পুরোটাই বিজেপি যে সাংগঠনিক দল, সেটা পশ্চিমবাংলার বুকে আমরা দৃষ্টান্ত স্থাপন করব। মানুষ যে বিজেপিকে চেয়েছে, মানুষ যে বিজেপির পক্ষে রায় দিয়েছে, সেটা প্রমাণিত। কিন্তু ঠিক এইবার এই লড়াইটা সংগঠনের বা সাংগঠনিক দিক থেকে যে বীরভূম ঠিক তৎকালীন সময় যেমনটা তৃণমূলের গড় হিসেবে পরিচিত থেকেছে, এইবার এইটা পরীক্ষা বা এইটা প্রমাণ করার সময় অন্তত উদয়বাবুদের যে কিভাবে সাংগঠনিকভাবে একনায়কতন্ত্র বা বলা ভালো একেবারে বীরভূম বিজেপির গড় হিসেবে গড়ে তুলবেন তারা, সেইটাই কিন্তু সবথেকে বড় পরীক্ষা, অন্তত সংগঠনের ক্ষেত্রে বা সাংগঠনিক দিক থেকে।